মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বৈষম্যহীন দেশ করার আহ্বান। প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। স্মৃতিসৌধে মানুষের ঢল, ২৪-এর অভ্যুত্থানে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত। মন্তব্য নাহিদের, দ্বিতীয় স্বাধীনতা বলা যথার্থ নয় বললেন মির্জা আব্বাস। ৪ দিনের সফরে চীনের হাইনানে প্রধান উপদেষ্টা অংশ নেবেন বোয়াও সম্মেলনে। জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ৭ চুক্তি সইয়ের সম্ভাবনা। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। রেল, সড়ক ও নৌপথে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি, ২ রুটে কমিউটার ট্রেন চালু। এবং ঈদ ঘনিয়ে আসা সারা দেশে জমজমাট কেনাকাটা, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, এবারও বাড়তি দামের অভিযোগ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষার লড়াইয়ের অংশ দাবি করে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যমত্য আসবে এমন প্রত্যাশা উপদেষ্টা পরিষদ সদস্যদের। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি পতিত স্বৈরাচারের হত্যা, গুম, খুনের বিচারও নিশ্চিত করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন মুক্তিযোদ্ধা পরিবার, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কূটনীতিক, প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোর ৬টার কিছু সময় আগে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র সালামের সাথে বিউগলের সুর বেজে ওঠে। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে শোক বয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সাম্য, ন্যায় বিচার, প্রতিটি নাগরিকের অধিকার বাস্তবায়নের যে স্বপ্ন স্বাধীনতার ৫৪ বছরেও সম্ভব হয়নি, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব ষড়যন্ত্র ও সাম্রাজ্যবাদী অপচেষ্টা রুখে দিয়ে অসম্পূর্ণ স্বপ্ন পূরণে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমনটি মনে করেন সাধারণ মানুষ। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। যারা ৭১ আর ২৪-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর কথা বলেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাত।
ছাব্বিশে মার্চ, নতুন ভোর, নতুন সূর্য। যে সূর্য 1971 সালে উদিত হয়েছিল বাঙালির আত্মমর্যাদার লড়াইয়ে। স্বাধীনতা সংগ্রামে সেসব মুক্তিযোদ্ধাদের স্মরণে সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ মুখরিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণের পদচারণায়। নতুন বাংলাদেশ আমরা আসলে নতুন করে সুন্দরভাবে করতে চাই। আমাদের আসলে চাওয়া পাওয়া যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী অ্যাক্সেসেবল হোক সব জায়গায়। এই সময় স্বাধীনতা সংগ্রামের চাপা পড়া প্রকৃত ইতিহাস পুনরুদ্ধার হবে বলে আশাবাদ জানান শিক্ষাবিদরা। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খণ্ডিত ইতিহাস হয়েছে। এক একটা গ্রুপ এক একভাবে এক একজন তাকে ব্যবহার করেছে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে। স্বাধীনতার পুরোপুরি ইতিহাস এখনো লেখা হয় নাই। আমাদের রাজনৈতিক দল এবং পেশাজীবী যারা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং ঐক্য বজায় রেখে মন্দির বিরুদ্ধে আমাদের যে প্রকৃত লক্ষ্য দেশটাকে প্রতিষ্ঠা করবার যে জায়গাটা সেটা নিশ্চিত করবে। শ্রদ্ধা জানাতে আসেন গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 71-এর ঘাতকদের বিচার সহ সরকারকে স্বইচ্ছায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। বিগত 54 বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। 71-এর ঘাতকদের আমরা বিচার চাই। আজকে 26শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। এদিকে 71 আর 24 আলাদা কিছু নয় বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে 71-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলের ঐক্যের কথাও উঠে আসে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, স্বাধীনতা সংগ্রামের সে সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে লালন করে নতুন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন সোনার বাংলা, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক, এমনটাই প্রত্যাশা এখানে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। সাদাত নিশাদ, দেশ টিভি, সাভার। নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। বলেন, নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ভাষণে ছিল না। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বলেন, যারা এসব কথা বলে তারা 26শে মার্চকে ছোট করতে চায়। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এতে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। এছাড়া মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই এতে। আমি অত্যন্ত হতাশ হয়েছি। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেননি। আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃত করেছে সেভাবে যেন আর ইতিহাস বিকৃত না করে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে জামায়াত ইসলামী। এছাড়া আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিও জানান তিনি। নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয় তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দেশজুড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চলছে। অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল সহ সব শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। সূর্যোদয়ের সাথে সাথে সারা দেশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভগুলোতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম ফৌজদারহাট এলাকার ডিসি পার্কের পাশে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন মেয়র, মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম প্রহরে বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের পর আনুষ্ঠানিকভাবে নগরের বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাঙামাটিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। তবে এখানে পাহাড়ি সংগঠনের জনসংহতি সমিতির কোনো নেতা উপস্থিত ছিলেন না। দিবসটি উপলক্ষে ভোরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আমরা অনেক রক্ত ঝরিয়েছি, কিন্তু আগামী দিনে এই সুন্দর বাংলাদেশের জন্য নতুন করে যেন কোনো রক্তপাত না হয়। যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি, আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে পারছি। ময়মনসিংহ নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে 24-এর প্রেরণায় বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় দেখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। 54 বছর বয়স হয়ে গেল সেই স্বাধীনতার। আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই উতরাইয়ের পরে 2024 সালে জুলাই এবং আগস্টের মাধ্যমে আরেকবার আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা একটি জাতির একটি মহান দাবি, মহান স্বীকৃতি। এদিকে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। 1971 সালের পর 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল 4:15টার দিকে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইনান বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিউন গাইগবো। 2025 সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরের তৃতীয় দিন বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। সফরে চীনের সঙ্গে 7 চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মৌচাকের ফরচুন শপিং কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ঈদের কেনাকাটা নিয়ে আসলে কি দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন।
যদি যেহেতু ঈদের আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু এখনো শেষ সময়ের যে প্রস্তুতি সেটা নিতে ক্রেতারা ব্যস্ত হয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত যা দেখছি যে মার্কেটগুলোতে কিন্তু ক্রেতা সমাগম অনেক বেশি আছে এবং সবাই শেষ সময়ের প্রস্তুতি নিতে খুব বেশি তাড়াহুড়ো করে কেনাকাটা করছেন। অনেকের এখন পর্যন্ত প্রিয়জনের কেনাকাটা করা হয়নি, অনেকের আবার দেখা গিয়েছে যে নিজের ড্রেস 2টা কিনেছে, 3 নম্বর ড্রেসটা কেনার জন্য তারা মার্কেটে এসেছেন এবং কেনাকাটা করছেন এবং অনেকে আছেন যে শিশুদেরকে নিয়ে এসেছেন এবং তাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য কেনাকাটা করছেন এবং শেষ সময় অনেকে বলছেন যে এখন যেহেতু একদম শেষের দিকে চলে আসছে, সেক্ষেত্রে হয়তো দামটা আগের তুলনায় কিছুটা কমতে পারে, সেটা বিবেচনা করেও কিন্তু অনেক ক্রেতারা এখন মার্কেটে আসছেন এবং তারা কেনাকাটা করছেন। বিক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, বিক্রেতারা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় ইদানিং একটু ভিড়টা জমে উঠেছে এবং মানুষজন এখন বেশি আসছে। যেহেতু আজকে ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই বিপণী বিতানগুলোতে একটা ভিড় লক্ষ্য করা যায় এবং অনেক বেশি ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। বিক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছেন যে অন্যান্য দিন তো ইফতারের পরপরই বেচাকেনা অনেক বেশি জমজমাট হয়ে ওঠে, সেক্ষেত্রে আজকে ইফতারের আগে থেকেই বেচাকেনা জমজমাট ছিল এবং এখন পর্যন্ত কিন্তু সবাই কেনাকাটা করছেন এবং অনেকগুলো এমনও দোকান আছেন যেগুলোর ভিতরে হয়তো 1500 থেকে 3000 টাকার মধ্যে বা 2500 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস তারা বিক্রি করছেন। সেক্ষেত্রেও কিন্তু সেই সব দোকানগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা ভিড় লক্ষ্য করেছি। এবং ভাইয়া একটু আপনার সাথে কথা বলি, এই বছর মানে এখন কেমন বেচাকেনা কেমন হয়েছে, আজকে দিনে কেমন হয়েছে? ভালো আলহামদুলিল্লাহ। ছুটির দিন যেহেতু, সেক্ষেত্রে মানুষজন কেমন এসেছে আজকে? ভালো, সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর তুলনায় এই বছর কি বেচাকেনা বেশি ভালো হচ্ছে নাকি আগেরবার বেশি ভালো ছিল? গতবারে ভালো ছিল। অনেকেই বলছেন, যেমন ভাইয়া বললেন যে গত বছর ভালো ছিল, সেভাবে অনেকে আবার বলছেন যে এবছর ভালো ছিল। মানে এক এক রকম মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কিন্তু ঈদ বাজার এবং ঈদ কেনাকাটা এখন জমজমাট হয়ে উঠেছে এবং ক্রেতা সমাগমও ভালো রয়েছে এবং 8টার পর থেকে আরও বেশি ক্রেতা সমাগম হবে এমনটাই আশা করছেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে ফরচুন শপিং মল থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌচাকের ফরচুন মার্কেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। দেখছেন সংবাদ রাত। এই যাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুরে রেল যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সায়দাবাদ বাস টার্মিনাল সকাল যাত্রী সমাগম থাকলেও দুপুরের পর কমতে থাকে চাপ। এদিকে ঢাকা নরসিংদী রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কমিউটার ট্রেন। সকালে নতুন ট্রেন উদ্বোধন করে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, দুর্নীতি আর বিনা টিকিটে যাত্রী ভ্রমণের কারণে রেল বিভাগ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এইচ হিমেলের রিপোর্ট। ঈদ যাত্রার তৃতীয় দিনেও বাস ট্রেনে সহজে স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন মানুষ। অনলাইনে টিকিট পেতে কষ্ট হলেও বাড়ি গিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাবেন বলে সব কষ্ট ভুলে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আসলে ঈদ যাত্রা বাড়ি যাচ্ছে, আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ আমি বিগত 6 মাস ধরে বাড়িতে যাইতে পারতেছি না। অনেক কাঠগড় পোড়ায় টিকিট পেতে হয়, টিকিট পাইছি, বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে। স্টেশন মাস্টার জানালেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। 3টি স্তরে বসানো হয়েছে টিকিট চেকপোস্ট। যে টিকিট যার ভ্রমণ তার, বিনা টিকিটে যদি কোনো যাত্রী প্রবেশ না করতে পারে এই বিষয়ে জিরো টলারেন্স। এবং আমাদের যাদের একজন টিকিট হোল্ডার যাত্রী আমাদের কাছে অনেক সম্মানিত। ঈদ যাত্রা আরও সহজ করতে ঢাকা নরসিংদী রুটে চালু করা হয়েছে কমিউটার ট্রেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, চাহিদা অনুযায়ী টিকিটের ব্যবস্থা করা যাচ্ছে না। আসন সংখ্যা বাড়াতে না পারলে সংকট চলতেই থাকবে। আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। সায়দাবাদ বাস টার্মিনালে সকালে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে যাত্রী সমাগম। আমার কোচিং ছিল, এই জন্য আমি আগে যেতে পারিনি। আমার স্কুল অনেক আগেই বন্ধ দিয়ে দিয়েছে, আমার কোচিংয়ের জন্য আমার এখন যেতে হচ্ছে। আপনার গত 4 ঈদ ধরে আর কি যাওয়া হয় না, 4 ঈদ পরে যাওয়া অবশ্যই ভালো লাগতেছে। এদিকে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌপথে পরিবহন হবে। যাত্রী প্রতি 200 টাকা বাড়তি ভাড়া আদায় হলে ঈদের আগে এইসব যাত্রীদের
কাছ থেকে প্রায় 80 কোটি টাকা বাড়তি গুনতে হবে। পথে চাঁদাবাজি কমলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। যাত্রী হয়রানি বন্ধে বাস টার্মিনালে নিয়মিত মনিটরিং চলছে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বুধবার বিকেলে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে মহাখালী বাস টার্মিনালে আসেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। বিআরটি এর চেয়ারম্যান জানান, এবার অনেকটা শান্তিপূর্ণভাবেই বাড়ি ফিরতে পারবেন যাত্রীরা। বিগত বছরের তুলনায় এবছর হয়রানির অভিযোগ কম বলেও জানান তিনি। কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, যাত্রী হয়রানি হচ্ছে কিনা এবং যারা যাওয়া আসা করবে তারা সহজে যাওয়া আসা করতে পারছে কিনা, এটা আমাদের মূলত দেখা। মহাখালীতে কোনো অভিযোগ পাই নাই, বেশ কিছু অভিযোগ সায়দাবাদে পেয়েছি, এখন আমরা জরিমানা করেছি। চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে যুব দলের এক কর্মী নিহত হয়েছে। আহত হন অন্তত আরও 12 জন। বুধবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মিরসরাইয়ের বারোইয়ার হাট পৌর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 12 জন আহত হয়। জাবেদ নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন সংবাদ রাত।